This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। বিকেল ৫টা শুরু করছি আজকের পাঁচ কথা। আর পাঁচ কথা মানেই এখনো পর্যন্ত যা যা ঘটে গেল তার মধ্যে থেকে সেরা খবর আপনাদের জন্য। আর পাঁচ কথায় শুরুতেই কোন খবরে আমাদের নজর রয়েছে? অবশ্যই SIR সংক্রান্ত খবরেই আমাদের নজর। কোচবিহারে আরও এক বাসিন্দাকে NRC নোটিশের অভিযোগ। তুফানগঞ্জ মহকুমার রামপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা দীপঙ্কর সরকারকে নোটিশ। অসম ফরেনার্স ট্রাইব্যুনালের নথি সহ যেতে নির্দেশ। দীর্ঘদিন অসমে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেছেন তিনি। এর আগে দুবার তার কাছে NRC নোটিশ আসে বলে স্থানীয় সূত্রে খবর। কি বলছেন ওই ব্যক্তি, এই এখনো পর্যন্ত কি কি তথ্য পাচ্ছি আমরা? সুমন কল্যাণ ভদ্র আমাদের সঙ্গে রয়েছেন, জানাবেন সুমন। দেখো, এই ব্যক্তি অর্থাৎ বেশ কয়েকদিন ধরেই আমরা বেশ কয়েকটা নাম পেয়েছিলাম যাদের NRC নোটিশ পাঠানো হয়েছিল। এই ব্যক্তি তিনি কিন্তু দীর্ঘদিন এই আসামে কাজ করতেন পরিযায়ী শ্রমিকের, ফলে আসামে তার একটা কানেকশন ছিল, সেটা নিজেও তিনি স্বীকার করেছেন। ফলে আসামে কাজ করার সুবাদেই তার কাছে NRC নোটিশ এসছে। যে কজনের NRC নোটিশ এসছে প্রত্যেকেরই আসামের কানেকশন ছিল, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। তবে এনাকে এই আসাম সরকারের এই ট্রাইব্যুনাল যেটা ছিল ফরেন ট্রাইব্যুনাল, তাদের তরফ থেকে যে নোটিশ পাঠানো হয়েছিল তাকে প্রয়োজনীয় প্রমাণাদি যেগুলো জমা দেওয়ার কথা তাকে জানানো হয়েছিল। সে দুবার গিয়েছিলেন। এখানে সমস্যা হচ্ছে যেটা এর আগেও আরতি ঘোষ সহ একাধিক ব্যক্তি তারা জানিয়েছিলেন যে বাংলায় যারা বসবাস করে আসামে থাকেন, বাংলায় যাদের জন্মকর্ম, তাদের এখানকার যে পরিচয়পত্র বা তার বাবার যে নাগরিকত্বের প্রমাণ যে দীর্ঘদিন আগে থেকে এখানে রয়েছেন, সেটার একটা প্রমাণপত্র কিন্তু আসামে জমা দিতে হবে। এই দস্তাবেজগুলো কিন্তু প্রত্যয়িত হতে হবে এখানকার সরকারি দপ্তর থেকে। এখানেই একটা সমস্যা যে এখান থেকে সেই কাগজপত্র পাওয়া যাচ্ছে না। এর আগেও একাধিকবার বিভিন্ন ব্যক্তি যারা NRC নোটিশ পেয়েছিলেন তারা জানিয়েছেন। ফলে সেই কারণেই কিন্তু একটা বাধা অসুবিধা তৈরি হচ্ছে এই সমস্ত ক্ষেত্রে। ফলে আসাম কানেকশন রয়েছে এটা অবশ্যই, আর সেই কারণেই কিন্তু NRCর একদম বুঝতে পারছি। সুমন, আপাতত তোমাকে ধন্যবাদ, তুমি নজর রাখো। এই মুহূর্তে যে খবর আপনাদেরকে দিচ্ছি, অর্থাৎ আরো একজনকে কোচবিহারের আরো একজনের কাছে অসমের NRC নোটিশ এসেছে এবং এর আগেও যখন এসেছিল তারপর আরো একজন। এবং এই দীপঙ্কর সরকার দীর্ঘদিন ধরে অসমে কিন্তু কাজ করতেন। এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে একটা আশঙ্কার পরিবেশ তৈরি করার জন্যই এ ধরনের নোটিশ পাঠানো হচ্ছে। তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক তিনি দেখাও করেন দীপঙ্করের সঙ্গে। অল বেঙ্গলিজ আর টার্গেট, কাউকেই ছাড়ছে না। কারণ বাঙালি হচ্ছে প্যানিক, বাঙালিদের ভেতরে এবার প্যানিক তৈরি করো, যেটা বাঙালিরা আমরা কেউ লোকালি কোনো বিজেপির নেতাকে আঁকড়ে ধরি যে আমাকে বাঁচাও, যাতে দীপঙ্কর দৌড়ে গিয়ে মালতীর আবার কাছে যায় আমাকে বাঁচাও, তোমার ওখানে বিজেপির সরকার আছে আসামে, আমাকে NRC নোটিশ পাঠিয়েছে আমাকে বাঁচাও। বিজেপি এই প্যানিকটা তৈরি করতে যাচ্ছে। কোচবিহারের তুফানগঞ্জের রামপুর অঞ্চলের বাসিন্দা দীপঙ্কর সরকারের কাছে NRCর নোটিশ এসছে। এবার কে আসাম থেকে বাংলার একজন বাসিন্দার কাছে আসছে, এখতিয়ার বহির্ভূত যা ইচ্ছা তাই করে যাবেন এরা। মুসলমানের কাছেও আসছে, হিন্দুর কাছেও আসছে। তাহলে এই যে এরা বলছেন হিন্দু সুরক্ষা, অ্যাকচুয়ালি বিজেপির জন্য হিন্দুও বিপদে, মুসলমানও বিপদে। মমতা ব্যানার্জি সাপের মুখে চুমু খাবেন, ব্যাঙের মুখে চুমু খাবেন, এটা তো দুমুখ নীতি। কেন যখনই এখানকার সরকারকে পাঠাচ্ছে, পুলিশকে পাঠাচ্ছে, সঙ্গে সঙ্গে সরকার, হোম সেক্রেটারি বা চিফ সেক্রেটারি কেন রিভার্ভ করছে না, যেটা ইজ নান অফ ইউর বিজনেস, আমার রাজ্যের লোক, তুমি কেন নোটিশ দিচ্ছ এখানে? যদি মিথ্যে হয় ভালো, যদি সত্য হয় তাহলে মিথ্যে কার্ড বানানোর জন্য টাকা নিয়েছে, এখন আবার তাকে সার্টিফিকেট জোগাড় করার জন্য আবার টাকা নেবে, তো তোলাবাজি হচ্ছে, আসলে এক্সটর্শন।
এসআইআর বিতর্কের মধ্যেই বিহারে সংশোধিত ভোটার তালিকার খসড়া প্রকাশ। নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সমীক্ষায় অন্তত 64 লক্ষের নাম বাদ সূত্রের খবর। বিভিন্ন রাজনৈতিক দলের হাতে ওই খসড়া তালিকা তুলে দেবে কমিশন। কারো নাম জুড়তে হলে বা কারো নাম ওই তালিকা থেকে বাদ দিতে হলে কি নিয়ম মানতে হবে তাও জানিয়ে দেওয়া হয়েছে। শুধু রাজনৈতিক দলগুলো নয়, যে কোনো সাধারণ ভোটার এই তালিকা পরিবর্তনের আবেদন জানাতে পারবেন। ভোট চুরিতে জড়িত নির্বাচন কমিশন। এসআইআর বিতর্কের মধ্যে বিস্ফোরক অভিযোগ করলেন রাহুল গান্ধী। বিজেপির হয়ে ভোট চুরি করছে কমিশন। 100% প্রামাণ্য নথি নিয়েই এত বড় কথা বলছি। অ্যাটম বোমা রেডি আছে, শুধু ফাটার অপেক্ষা। হুঙ্কার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর। দায়িত্বজ্ঞানহীন মন্তব্য রাহুল গান্ধীর। যা হচ্ছে তার সবটাই স্বচ্ছতার সঙ্গেই হচ্ছে, বিবৃতি দিয়ে জানালো জাতীয় নির্বাচন কমিশন। वोट चोरी हो रही है और अब हमारे पास ओपन एंड शट प्रूफ है कि इलेक्शन कमीशन वोट चोरी में इन्वॉल्व है। मैं 100% प्रूफ के साथ बोल रहा हूं। इलेक्शन कमीशन वोटर चोरी करा रहा है। किसके लिए करा रहा है? किसके लिए करा रहा है? बीजेपी के लिए करा रहा है। ओपन एंड शट है, अपना ही इन्वेस्टिगेशन करवाया, उसमें 6 महीने लगे और जो हमें मिला है वो एटम बॉम्ब है। मतलब एटम बॉम्ब है, फटेगा तो आप इलेक्शन कमीशन आपको दिखेगा नहीं हिंदुस्तान में। इलेक्शन कमीशन में जो भी ये काम कर रहे हैं, राइट फ्रॉम द टॉप टू द बॉटम, आप एक बात याद रखिए, आपको हम छोड़ेंगे नहीं। कुछ भी हो जाए हम छोड़ेंगे नहीं आपको, क्योंकि आप हिंदुस्तान के खिलाफ काम कर रहे हो। ये ट्रीजन है और कम, इससे कम नहीं है। तो आप याद रखिए, आप कहीं भी हो, रिटायर्ड हो, कुछ भी हो, ठीक है, हम आपको ढूंढ के निकालेंगे। इनका काम ही फटना है, इनका काम ही फटना है और कोई काम ही नहीं है। लोकतंत्र में विश्वास ही नहीं करते हैं, तभी ये ऐसी बातें। ये कैसी भाषा है आप सोचिए। मतभेद है, आप बोलिए हम इलेक्शन कमीशन को लेकर सुप्रीम कोर्ट तक जाएंगे, मगर एटम बम की तरह फट जाएंगे। भाषा में ही अलोकतांत्रिक अमर्यादा है। भाषा ही दिखाता है कि ये लोग फटना चाहते हैं, बम की तरह फटना चाहते हैं। वो फटे, हम बुझाएंगे। যে বলছে না মুসলিম অনুপ্রবেশকারী, ওনাকে জিজ্ঞাসা করুন ওনাদের সমর্থক নদিয়ার রানাঘাটের 2 মতুয়া যুবক মণিশঙ্কর বিশ্বাস, সায়ন বিশ্বাস, ওনাদের মহারাষ্ট্রের বিজেপি সরকার বাংলাদেশি বলে আটক করে রেখেছে। পরিবার মমতা ব্যানার্জির দ্বারস্থ হয়েছে। ওনাকে জিজ্ঞাসা করুন না এরা কে মুসলমান রোহিঙ্গা। নির্বাচন কমিশনের কম্পোজিশনটাকে চেঞ্জ করে দেওয়ার জন্য সরকার তড়িঘড়ি ব্যবস্থা করলো কেন? না বোঝার কি আছে? সরকার তড়িঘড়ি এমন ব্যবস্থা করলো যাতে দলীয় মনোভাব সে ডমিনেট করে। এইটাকে আমি সমর্থন করছি যে মহারাষ্ট্রের নির্বাচনে এটা বোঝা গেছে যে কমিশন ঠিকমতো করে চলেনি। এখনো যেভাবে ইন্টেনসিভ রিভিশনের নাম করে আসলে ভোটারদেরকে ডিভোটার করার একটা প্রচেষ্টা চলছে, ডাউটফুল ভোটার করার চেষ্টা চলছে, এটা নির্বাচন কমিশনের অবশ্যই পক্ষে সমীচীন নয়। বঙ্গে এসআইআর ডঙ্কা, কৌশল বৈঠক তৃণমূলের। এবার এসআইআর নিয়ে দলের বৈঠক ডাকলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী 5ই আগস্ট এসআইআর নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন দলের সেকেন্ড ইন কমান্ড। দলের জেলা সভাপতি, শাখা সংগঠনের প্রধানরা থাকবেন এই এসআইআর বৈঠকে। এসআইআর বৈঠকে থাকবেন বিধায়ক, পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধিরাও। এসআইআর নিয়ে কি করণীয় দলের সর্বস্তরের নেতাদের বোঝাবেন অভিষেক। 5ই আগস্ট বিকেল 4টে হবে ওই বৈঠক। 4 আগস্ট থেকে জেলাওয়ারি বৈঠক করবেন অভিষেক। বাংলাতে কিন্তু এসআইআর এর কাউন্টডাউন শুরু। এসআইআর নিয়ে সিইও কে চিঠি নির্বাচন কমিশনের। এসআইআর নিয়ে প্রস্তুতি শেষ করতে নির্দেশ। সিইও কে নির্দেশ নির্বাচন কমিশনের। থানা প্রতি একজন বিএলও নিয়োগ করতে হবে। 10টি থানার দায়িত্ব একজন বিএলও সুপারভাইজারের। এসআইআর শুরু হওয়ার আগে থানা ভিত্তিক তথ্য পাঠানোর নির্দেশ। রাজনৈতিক দলের ব্লক স্তরের এজেন্ট বা বিএলএদের সঙ্গে নিয়ে কাজ করার পরামর্শ। সব বুথ লেভেল অফিসার, সুপারভাইজার পদে দ্রুত নিয়োগ শেষ করার নির্দেশ। নির্বাচন কমিশন একটা সাংবিধানিক ভাবে প্রতিষ্ঠিত বিধিবদ্ধ সংস্থা। তারা একটা সিদ্ধান্ত নিয়েছে এসআইআর শুধু বিহার পশ্চিমবঙ্গে না, সারা ভারতবর্ষে হবে। সেখানে রাজনৈতিক দলের সহযোগিতা করা দরকার। যারা এসআইআর এর ভূত দেখছেন তারা আসলে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের সমর্থক।
এই এসআইআর অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুক্ত ডেড ভোটার মুক্ত একটা ভোটার লিস্ট তৈরি করবে। এতে তৃণমূল কংগ্রেসের অসুবিধাটা কোথায়? এটাই তো বোঝা কঠিন। আমাদের দল কাকে এজেন্ট করবে সেটা এখন ওনাদের হাতে তুলে দিতে হবে, এটা কিন্তু কোনো সাধারণ স্বাভাবিক নির্দেশ হতে পারে না। ভোটে রাজনৈতিক দলের এজেন্ট থাকে, তার ফর্ম থাকে, বুথে এজেন্ট বসবে, তো স্বাভাবিক ব্যাপার। বিজেপির লোক নেই, জোর নেই, এজেন্ট দিতে পারে না। এবার আমাদের বলা হচ্ছে বা বাকি দলকে বলা হচ্ছে তোমাদেরকে কে বসবে জানাও। হিঙ্গলগঞ্জের মহিলাকে মা বানিয়ে ভোটার লিস্টে বাংলাদেশি। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জে আরও এক বাংলাদেশি অনুপ্রবেশকারীর হদিশ। ভারত বাংলাদেশ দু দেশেরই ভোটার কার্ড প্রভাস মণ্ডলের হাতে। অভিযোগ, হিঙ্গলগঞ্জের বাসিন্দা বাণী মণ্ডল নামে এক মহিলাকে মায়ের পরিচয় দিয়ে ভোটার কার্ড তৈরি করে প্রভাস। ঘটনা চাউর হতেই বেপাত্তা অভিযুক্ত প্রভাস মণ্ডল। প্রতিবেশীদের দাবি 3 বছর ধরে অবৈধভাবে হিঙ্গলগঞ্জে বসবাস বাংলাদেশি প্রভাসের। তাহলে এতদিন ধরে কি করছিল প্রশাসন? সব জেনেও কি চুপ থাকার ব্রত নিয়েছে? প্রশ্ন বিরোধীদের। কেউ কারোর ভালো কেউ চায় না। ও একটু কষ্ট করে খাইতে খুঁটে জমি দুক্ষণ করেছে, আমি বাচ্চা দুটো নিয়ে বসে খাচ্ছি। কিন্তু বাংলাদেশের থেকে দেশে এসে অবৈধভাবে, সেটা তো ঠিক না। বাংলাদেশের লোক শুধু আমার স্বামী একা এখানে, যার বয়স 37 বছর দেখাচ্ছে এখন কার্ডে, ভোটার কার্ডে 37 বছর দেখাচ্ছে। ছোটবেলায় চলে এলো, আর 30 বছরে এখানে এসে বাড়ি করেছে না? ও ছোটবেলায় চলে এলো এখানে 30 বছর আগে। আমি জানি, এইটাই এখানকার লোকজন বলছে 3 বছর আগে এসেছে। আপনার বিয়ে হয়েছে কত বছর আগে? আমার এই 18 বছর বিয়ে হয়েছে। এটা কি বৈধ? আপনি বৈধ মনে করছেন? না, বৈধ আমি মনে করতেছি না, আর এটা বলতেছি না যে এটা বৈধ। আপনার স্বামী কোথায় এখন? প্রভাস মণ্ডল কোথায়? কলকাতায় কি কাজ করে? ও তোমার ওই ব্যবসা করে। এটা কেবল হিঙ্গলগঞ্জে নয়, পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী অঞ্চলে এরকম হাজার হাজার মানুষ আছেন যারা অবৈধভাবে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় ভোটার তালিকায় নাম তুলে বসে আছে। এদের ভোটেই তৃণমূল কংগ্রেস বারবার ক্ষমতায় থাকছে। এদেরকে দিয়েই বুথ দখল, এদেরকে দিয়েই ছাপ্পা ভোট, এদেরকে দিয়েই বিরোধীদের উপর মস্তানি তৃণমূল কংগ্রেস চালিয়ে যাচ্ছে। মমতা ব্যানার্জির সততার প্রতীক যেরকম খসে পড়েছে এই ভোটার তালিকায়, ভুয়ো ভোটার, ডেড ভোটার, অনুপ্রবেশকারী রোহিঙ্গা, এগুলো যেরকম যদি খসে পড়ে তাহলে তো মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীর পদটাও চলে যাবে, তৃণমূল সরকারটাও চলে যাবে। একদিকে পশ্চিমবঙ্গ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের স্বর্গের রাজ্যে পরিণত হয়েছে এবং দেখা যাচ্ছে সমস্ত ধরনের ভুয়ো জাল শংসাপত্র তারা পশ্চিমবঙ্গ থেকে তৈরি করে ভোটার লিস্টে নাম তুলেছে। এখন তাদেরকে ধরলেই সেই মমতা ব্যানার্জি সিপিএমকে সাথে নিয়ে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের বাঁচাতে রাস্তায় নেমেছে। আরও আছে, রোগী সেজে কলকাতায় এসে চোরাই মোবাইলের কারবার বাংলাদেশি। ম্যাট্রিমনি সাইটের পাতা ফাঁদে খোয়া যাওয়া মোবাইল পৌঁছে গেছে বাংলাদেশে। চোরাই ফোনের এমনই এক বাংলাদেশি কারবারিকে কলকাতা থেকে গ্রেফতার করলো এবার পুলিশ। পার্ক স্ট্রিট এলাকার একটি গেস্ট হাউস থেকে রাজশাহীর বাসিন্দা এম মাহমুদুল হাসানকে পুলিশ গ্রেফতার করে। সম্প্রতি ম্যাট্রিমনি সাইটের সূত্রে দেখা করার পর এক যুবককে মাদক খাইয়ে সর্বস্ব লুটের অভিযোগ ওঠে এয়ারপোর্ট এলাকার একটি হোটেলে। তদন্তে নেমে পুলিশ ওই মহিলাকে ফাঁদে পেতে ধরে ফেলে। এরপরই ওই বাংলাদেশি ক্রেতার নাগাল পান তদন্তকারীরা। ধৃত মাহমুদুল হাসান এদেশে মেডিকেল ভিসায় রয়েছে। গেস্ট হাউসে থাকা আরও এক বাংলাদেশি নাগরিকের নথিপত্র পুলিশ খতিয়ে দেখছে। ম্যাট্রিমোনিয়াল সাইটে প্রতারণার অভিযোগে এক মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই গ্রেপ্তারের পর মহিলাকে জেরা করে জানতে পারে প্রতারণার পর যাদেরকে ওই মহিলা প্রতারণা করত তাদের কাছ থেকে মোবাইল নিয়ে বিক্রি করত বাংলাদেশের বাসিন্দা এক যুবককে। সেই যুবক কলকাতায় আসতো শুধুমাত্র ওই প্রতারণার অভিযোগে ধৃত মহিলার কাছ থেকে মোবাইল বা অন্যান্য সামগ্রী কিনতে। সেই যুবক এসে নিজের সঠিক পরিচয় দিয়ে থাকতো এই মার্কু স্ট্রিটের আর গেস্ট হাউসে। দেখা যাচ্ছে রেজিস্টার খাতায় লেখা রয়েছে বাঘা, রাজশাহী থেকে তার বাসিন্দা, এবং দেখা যাচ্ছে 15 তারিখ রাত 9:30টায় আসে। এইটা হচ্ছে তার পাসপোর্টের জেরক্স কপি এবং তাতে লেখা রয়েছে পাসপোর্ট নম্বর
কবে এসছে, কবে উঠেছে, তার ফোন নাম্বার, যাবতীয় তথ্য জমা দিয়েছিল এই আর গেস্ট হাউসে। এই যুবকের হাবভাব গতিবিধি যে সন্দেহজনক ছিল সেইটা কিন্তু পুলিশের তরফে উঠে আসছে এবং পুলিশ একটা বিষয় পরিষ্কার, এই মোবাইলগুলি নিয়ে গিয়ে বাংলাদেশে একাধিক অপরাধ কাজের সঙ্গে যুক্ত হতো, তার সঙ্গে নাশকতামূলক কোনো কার্যকলাপ হতো কিনা সেটাও কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। ক্যামেরায় অর্ঘ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা। আপনি এই কাজ কতদিন ধরে করেন? হ্যাঁ, এরকম তো অনেকের কাছে অভিযোগ রয়েছে। ঘুমের ট্যাবলেট খাইয়ে দিলেন, ম্যাট্রিমনিতে পরিচয়, ঘুমের ট্যাবলেট খাইয়ে সব কিছু নিয়ে চলে গেলেন। আপনার বাড়িতে তো অনেক ট্যাবলেট উদ্ধার হয়েছে বাড়ি থেকে। আমি জানতাম না যে চুরির ফোন। তাহলে নিলে কি করে? তুমি জানতে না যখন আননোন ব্যক্তির কাছ থেকে নিয়ে নিচ্ছ মোবাইল? পুরাতন মোবাইল ফোন OLX থেকে নিয়েছিলাম। পুরাতন মোবাইল ভেবে নিয়েছিলে? আর মোবাইল দিয়ে কি করতে তোমরা? না, কিছুই না। বাংলাদেশে নিয়ে গিয়ে কি করতে? বাংলাদেশে নিয়ে ইউজ করার জন্য নিয়েছিলাম। ইউজ করার জন্য অনেক মোবাইল নিয়েছো? এর আগে অনেক মোবাইল নিয়ে নাই। ওই দেখা যাচ্ছে মোবাইল তো একবারে একটার বেশি নেওয়াও যায় না, মানে ইউজ করার জন্যই নিয়ে যায়। কন্যা সুরক্ষা যাত্রা এবং এই মুহূর্তে বিজেপির সেই কন্যা সুরক্ষা যাত্রার ছবি আপনাদেরকে দেখাবো। বাঁকুড়ায় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সেই কন্যা সুরক্ষা যাত্রা। কন্যা সুরক্ষা যাত্রায় শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, বাঁকুড়ায় বিজেপির কন্যা সুরক্ষা যাত্রা। বিজেপির কন্যা সুরক্ষা যাত্রা আজ বাঁকুড়ায় শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, তার নেতৃত্বে এই কন্যা সুরক্ষা যাত্রা। রাজ্যের বিভিন্ন প্রান্তে এই কর্মসূচি নিয়েছে বিজেপি, বঙ্গ বিজেপির সেই কর্মসূচি, এবং আজ বাঁকুড়ায় সেই বিজেপি। এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। রাজ্যে নারী নির্যাতনের প্রতিবাদেই পথে বিজেপি। কন্যা সুরক্ষা যাত্রা বাঁকুড়ার আজকের ছবি, বঙ্গ বিজেপির কর্মসূচি, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সেই ছবি এই মুহূর্তে বাঁকুড়ায়। আবারও ফিরে আসি সেই বাংলাদেশির কথায়। বাংলাদেশি শান্তা পাল, তার জালিয়াতির আরও কীর্তি ফাঁস হচ্ছে। বাংলাদেশি হয়েও ভারতীয় পরিচয়পত্র তৈরি করে গাড়ি কিনে লিজের ব্যবসা শান্তা পালের। 2 বছর ধরে বাংলায় নিত্য নতুন ব্যবসা বাংলাদেশি শান্তার। বাংলাদেশি শান্তা পালের একের পর এক জালিয়াতির পর্দা ফাঁস। বাংলাদেশি শান্তা পালের আরো জালিয়াতির কথা জানা যাচ্ছে, নানান কীর্তি তার। যেমন বাবার চিকিৎসা করাতে কলকাতায় এসে আধার ভোটার কার্ড তৈরি করে পাকাপাকি ভাবে থাকার চেষ্টা শান্তা পালের। গাড়ির পাশাপাশি হোটেল ব্যবসাতেও নামার পরিকল্পনা ছিল বাংলাদেশি শান্তা পালের। পূর্ব বর্ধমানের বড়শুল পঞ্চায়েতের গোপালপুরের ঠিকানায় আধার ভোটার কার্ড তৈরি, সেই নথি ব্যবহার করেই গাড়ির ব্যবসা করতে চেয়ে বিভিন্ন জায়গায় নথি জমা করেছিল শান্তা। আবারও চলুন সরাসরি চলে যাব বাঁকুড়াতে। এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কন্যা সুরক্ষা যাত্রা, সেই ছবি দেখাবো সরাসরি আপনাদের। এই ভয় করছে, আর দ্বিতীয়ত হচ্ছে ওরা রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানদেরকে সাপোর্ট দেওয়ার জন্যই এসব কথা বলছে, নিজেদের ভোট ব্যাংকে রাখার জন্য। আপনারা বলছেন তৃণমূলের নেতৃত্বে অনুপ্রবেশ ঘটছে, অথচ অনুপ্রবেশকারীদের ধরছে পুলিশ। তাহলে কি কোথাও পুলিশ আপনাদের অভিযোগকে ওড়ানোর চেষ্টা করছে? এখানকার পুলিশ মানে মমতা পুলিশ। এখানকার পুলিশকে সরকারের পুলিশ বলা যাবে না, সরকারে বলা যাবে না। অনুব্রতর জেলায় সেখানে পুলিশের ব্যাপক রদবদল হলো, লিটন দাস বদল। কার জেলায়? বীরভূম। বীরভূম ওখানে তারাপীঠ আছে, তারামায়ের জেলা, ওটা রবি ঠাকুরের জেলা, বিশ্বভারতী আছে। লিটন দাস বদলি, ওটা প্রণব মুখার্জি জন্মগ্রহণ করেছেন। আপনাদের জন্য এরা এই বাড়ে এই সব অসভ্য লোকেদেরকে, এই মিডিয়ার একটা অংশটা বীরভূমের জেলা, অনুব্রতর জেলা কে বলেছে? কে স্বীকার করে? লিটন দাস তো বদলি হলো না, ওটা কবিগুরুর জেলা। বলছি লিটন দাস তো বদলি হলো না, সবই করবে মমতা।
কোন্নগরের তৃণমূল নেতা খুনের সিসিটিভি ফুটেজ। তৃণমূল পঞ্চায়েত সদস্য পিন্টু চক্রবর্তীকে খুন করে দুষ্কৃতীদের পালানোর ছবি সিসিটিভি বন্দি। আগে থেকেই কানাইপুর অটো স্ট্যান্ডে অপেক্ষা করছিল ওই দুই দুষ্কৃতী। আর কি জানতে পারছি আমরা? আশিক ইনসান আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, জানাবেন আশিক। দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই কিন্তু তদন্ত শুরু করেছে চন্দননগর কমিশনারের পুলিশ। তার মধ্যেই কিন্তু একটি চাঞ্চল্যকর সিসিটিভি ফুটেজ উঠে এসছে, যেখানে দেখা যাচ্ছে যে দুই যুবক তারা পালিয়ে যাচ্ছে। সম্ভব, যেমনটা আমরা সূত্র মারফত জানতে পারছি, সম্ভবত এই দুজনই কিন্তু পিন্টু চক্রবর্তীকে খুন করেছিল এবং খুন করে পালানোর সময় ওই এলাকার যে সিসিটিভি গুলো রয়েছে সেইখান থেকেই এই ছবি ধরা পড়েছে। এবং এই সিসিটিভি ফুটেজ ধরেই কিন্তু ইতিমধ্যে তদন্তও শুরু করে দিয়েছে চন্দননগর কমিশনারেটের পুলিশ আধিকারিকরা। ডিডি এবং স্পেশাল ব্রাঞ্চের যারা অফিসার রয়েছেন তারা এলাকার বিভিন্ন যে জায়গায় সিসিটিভি লাগানো আছে সেই সব জায়গায় কিন্তু খতিয়ে দেখছে। তার কারণ স্থানীয়দের বক্তব্য অনুযায়ী যারা আততায়ী এসেছিল, যারা খুন করেছিল, তারা কিন্তু বাইক নয়, তারা সেখান থেকে হেঁটে পালিয়ে যায়। ফলে এই যে সিসিটিভি, এই সেটাই আশ্চর্যের। নজর রাখো আশিক, আপাতত ধন্যবাদ তোমাকে। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।